হাই এভরিওয়ান, আমি সঙ্গী আর আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বাজে ভোর 4:10 আর আমি এই ভোরবেলা রেডি হয়ে গেছি। বাবার সাথে বেরোবো। কোথায় যাচ্ছি সেটা হয়তো তোমরা থাম্বনেল দেখে গেস করেই ফেলেছো। তো চলো এখন যাওয়া যাক। এখনও 4:30 বাজেনি, আমরা বাড়ি থেকে রওনা দিলাম। বাইরেটা এখনও ঘুটঘুটে অন্ধকার, কারণ সূর্য উঠতে অনেক দেরি। এত ভোরবেলায় বেরোনোর একটাই কারণ, যত তাড়াতাড়ি বেরোতে পারবো তত তাড়াতাড়ি বাড়ি ফিরবো। আমরা তো কোথাও যাওয়ার আগেই মন্দিরে ঠাকুর দর্শন করে প্রণাম করে তবে বেরোই। তাই বাবা ভোরবেলায় মন্দিরের পর্দা সরিয়ে দিচ্ছে। এবার প্রণাম করে আমরা বেরোবো। বাড়ির সামনে থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত একটি গাড়ি পেয়ে গেছিলাম, সেটিতে করেই চলে এসেছি বাস স্ট্যান্ডে। এবার বাসে করে যাব হাওড়া। হাওড়া থেকে ভোর 5:38 কাটোয়া লোকালে বসে পড়েছি। ট্রেনের দুপাশের এই সুন্দর দৃশ্য দেখতে তো বরাবরই খুব ভালোবাসি, আর তার সাথে এরকম সূর্যোদয়ের দৃশ্য এক অন্যরকম অনুভূতি। তবে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, যার কারণে ট্রেনের জানলা খুলতে পারিনি, কিন্তু তাহলেও বাইরের দৃশ্য দেখতে কিন্তু আমাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না। আজকে আমরা মূলত যাচ্ছি নবদ্বীপে আমাদের আশ্রমে। বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে এই ছোট্ট মিষ্টির দোকানটা থেকে মিষ্টি নিয়ে নিলাম মন্দিরের জন্য। মূলত বাবা আর মা গোস্বামী মতে দীক্ষিত, তাই আজ আশ্রমে চলে এসেছি। এখানে বিয়ের নিমন্ত্রণ কার্ড দিয়ে নিমন্ত্রণ করা হবে। এই হলো আমাদের আশ্রম। নবদ্বীপে এই মন্দিরটি টোল মন্দির নামে বিখ্যাত। ঠিক যেখানে 12 মন্দিরের গলি রয়েছে, তার পাশের গলিতেই এই মন্দির। এবার বাবার সাথে ভিতরে ঢুকবো। আজ মূলত এখানে বাবার একারই আসার কথা ছিল, তবে বাবা বলল চল বিয়ের আগে একদিন ঘুরে আসবি, আর তার সাথে গুরুদেবের আশীর্বাদও নিয়ে আসবি। মন্দিরের দোতলায় রয়েছে মূল মন্দির, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি রয়েছে। আর ঠিক পাশের এই ঘরটিতে বসেই বাবা আর মা 2016 সালে দীক্ষা নিয়েছিল। আশ্রমে গুরুদেবের সাথে দেখা করে ওনার থেকে অনেক অনেক আশীর্বাদ নিয়ে বিয়ের নিমন্ত্রণপত্র ওনাকে দেওয়া হলো। আর এবার নিমন্ত্রণপত্র নিয়ে যাচ্ছি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে, অর্থাৎ ধামেশ্বর মন্দিরে। নবদ্বীপে এই 12 মন্দিরের গলিতে যেই মন্দিরের মাথায় লাল নিশান থাকে, সেই মন্দিরটি ধামেশ্বর মন্দির নামে পরিচিত। অর্থাৎ এইটি মূল গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। এবার ওই মন্দিরে যাব নিমন্ত্রণপত্র নিয়ে। দেখতে দেখতে চলেও এসেছি আমরা। এবার ভিতরে যাওয়া যাক। এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তির সাথে রয়েছে ওনার চরণ পাদুকা, নিম কাঠের তৈরি যে চরণ পাদুকা, যেটি পরে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ নাম প্রচারে বেরোতেন। গুলিকেই সংরক্ষণ করে রাখার জন্য রূপোর ফ্রেম তৈরি করে তার মধ্যে রাখা হয়েছে। দর্শনার্থীদের জন্য সামনে দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন হলেও যেহেতু আমরা দীক্ষিত এখানের, তাই আমাদের জন্য পাশ দিয়ে দরজা খুলে দেওয়া হয়। বাবা এখানে বিয়ের কার্ড আর প্রণামী হাতে নিয়ে অপেক্ষা করছেন। মন্দিরে যিনি পুজোর কাজে রয়েছেন, তিনি এক্ষুনি আসবেন ওই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ পাদুকা নিয়ে, আর সেটি আমরা মাথায় নেব। আমাদের কাছে এটি একটি ভাগ্যের বিষয় যে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ পাদুকা মাথায় নিতে পারি। বাবা প্রথমে নিয়ে নিল, তারপরে আমার মাথাতেও স্পর্শ করিয়ে দেওয়া হলো। মন্দিরের সামনের দিকেই চরণ পাদুকা রাখা থাকে, যাতে দর্শনার্থীরা একটু স্পর্শ করতে পারে। তবে আমাদের জন্য উনি নিয়ে আসেন, আমরা মাথায় নিয়ে স্পর্শ করে তারপর প্রণামী দিই। বাবা এখানে বিয়ের কার্ড দিয়ে দিলেন। এবার উনি এই বিয়ের কার্ড নিয়ে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে দিয়ে দেবেন। এই যে আমাদের বিয়ের লাল কার্ডটি গৌরাঙ্গ মহাপ্রভুর একদম চরণে। প্রভুর কাছে একটাই ইচ্ছা, সমস্ত কাজ যেন সুস্থভাবে সুন্দরভাবে হয়ে যায়, সেই আশীর্বাদই যেন আমাদের মাথার উপর থাকে। চলুন এবার এই মন্দির থেকে বেরোনো যাক। এবার চলে এসেছি পোড়ামাতা মন্দিরে। এটি একটি বটগাছের নিচে মন্দির। এখানে খুব বিখ্যাত নামকরাই মন্দির। নবদ্বীপে এসে টোটোওয়ালাদের পোড়ামাতলা মন্দির বললেই তারা এক ডাকে নিয়ে যায় এখানে। পোড়ামাতা মন্দিরের একদম বাইরেই রয়েছে নবদ্বীপের বড় বাজার, সেখানে সব রকমের দোকান রয়েছে। এরপর আমরা চলে এসেছিলাম সোনার গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে। এখানে
যে মহাপ্রভুর মূর্তিটি রয়েছে সেটি সোনার। চলুন আপনাদেরকেও দেখাই। প্রথমেই নিচে রয়েছে এই ছোট ছোট দোকান। বাবা এখানে একটি দোকানে বই দেখছিল, আর আমি উপরে গিয়ে মহাপ্রভুর দর্শন করলাম। উপর সিংহাসনে যে গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তিটি রয়েছে এটি সম্পূর্ণ সোনার। ছোটবেলা থেকে প্রচুর এসেছি এই মন্দিরে, যতবারই আসি খুব ভালো লাগে। মন্দিরের নিচে রয়েছে দুটি দোকান, যার মধ্যে একটিতে এই সুন্দর সুন্দর ঠাকুরের ছবি পাওয়া যায়, আর পাওয়া যায় অসংখ্য ধর্মীয় গ্রন্থ। বাবা এখানে দেখছে একটা বইটি কিনবে, তাই আগে একটু দেখে নিচ্ছে। এখানে সমস্ত রকমের বইই পাওয়া যায়, কোন ভগবানের পুজো কিভাবে হয় সেই সমস্ত কিছুই পাওয়া যায়। এরপর চলে গেছিলাম শ্রীবাস অঙ্গনে। এখানে রয়েছে বহু পুরনো একটি কুল গাছ, আর ভিতরে মহাপ্রভুর সাথে রয়েছেন জয়া আর বিজয়া, অর্থাৎ মহাপ্রভুর দুই স্ত্রী। এছাড়াও মহাপ্রভুর সাথে যারা নগর কীর্তনে বেরোতেন তাদের প্রত্যেকেরই এখানে মূর্তি রয়েছে। এছাড়াও রয়েছে রাধা গোবিন্দের অসংখ্য ছোট ছোট মূর্তি, দেখলে চোখ জুড়িয়ে যায়। আগেই বলেছি আমি ছোটবেলা থেকে বহুবার এসেছি এই নবদ্বীপ মায়াপুরে, তবুও যতবারই আসি সবকটি মন্দিরই যেন নতুন লাগে। তবে আজ আর বেশি মন্দির ঘুরবো না, রামেশ্বর মন্দিরের পাশেই পায়ে হেঁটে 3-4টি মন্দির ঘুরবো। এরপর যাচ্ছি সমাধি মন্দিরে। এই মন্দিরের একটি বিশেষ আকর্ষণীয় জিনিস হচ্ছে এখানের একটি বড় ঘট। চলুন এবার আপনাদেরকে সেটাই দেখাই। আমরা মন্দিরের পিছনের গেট দিয়ে ঢুকেছিলাম, আর এইটা হলো সামনের গেট। ঠিক ওই ভিতরে রয়েছে মহাপ্রভুর মূর্তি, তার সাথে রাধা গোবিন্দ। আর এই যে এই ঘরটির কথাই আমি বলছিলাম। এই ঘটে টাকা দিতে আমি বরাবরই খুব ভালোবাসি, যখনই আসি এই ঘটে টাকা দিই। বাবার হাতে ফোনটা তুলে দিয়ে আমি চলে গেলাম টাকাটা দিতে। এবার এই মন্দির থেকে বেরোবো। বাইরেই দেখতে পেয়েছি এই পিতলের দোকানটি। মায়ের কথা মতো এখান থেকে নিয়ে নিলাম একটি আম্রপল্লব আর একটি ধূপদানি। এরপর একটু এগোতেই চোখে পড়লেই মালার দোকান। বাবা এখান থেকে নিয়ে নিল অনেক রকমের তুলসীর মালা। বাবা আর মা তো সারা বছরই তুলসীর মালা পরে, তাই জন্য এখানে আসলে বেশি করে নিয়ে যায়। এবার উঠে পড়েছি লঞ্চে, যাব মায়াপুরে। আজ সকালে যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখনও জানতাম না যে আমরা আবার নবদ্বীপ থেকে মায়াপুরেও যাব। কিন্তু এই যে আমরা অনেক সকাল সকাল চলে এসেছি নবদ্বীপে, আর নবদ্বীপের কাজও হয়ে গেছে, তাই ভাবলাম একেবারে মায়াপুরে দর্শন করে আসি। আর সত্যি কথা বলতে বিয়ের আগে আমার খুবই ইচ্ছা ছিল মায়াপুরে এসে ইস্কন মন্দিরের রাধা গোবিন্দের দর্শন করা। ভগবান আমার ইচ্ছা এইভাবে পূরণ করবে আমি কোনোদিনও বুঝতে পারিনি। ওই যে কথায় আছে না, মন থেকে ডাকলে ভগবান কোনোদিনও তার ভক্তদের নিরাশ করেন না। আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। এই হলো নবদ্বীপ মায়াপুরের মূল আকর্ষণের জায়গা, ভাগীরথী আর জলঙ্গি নদীর মিলিত জায়গা। দুটি নদীর জলের রং ভিন্ন হলেও কোনো দিন দুটি নদীর জলের রং মিলিত হয়নি। একটি যেমন ঘোলা, অপরটি ঠিক তেমনি কালচে, আর সবসময় দুটো রং পৃথকই থেকে গেছে। বেশ ভালো লাগে এই জায়গাটা দেখলে, যখনই দেখি তখনই নতুন লাগে। মায়াপুরে এসে লঞ্চঘাটে বেরোতেই আমাদেরকে পরিয়ে দিল তিলক, আর আমি বরাবরই তিলক পরতে খুব ভালোবাসি। যখনই মায়াপুরে আসি তখনই তিলক পরি। এখানে বাবা আর আমি দুজনে তিলক পরে নিয়েছি। এবার যাব একটি টোটোর জন্য। টোটোতে করে সোজা চলে যাব ইস্কন মন্দিরে। আজ আর আশেপাশের মন্দির দেখব না। লঞ্চঘাট থেকে ইস্কন মন্দিরের দূরত্ব খুব বেশি নয়, তবে যেহেতু বাবার পায়ে ব্যথা তাই আমরা আর হেঁটে যাব না। আগে যখন আসতাম তখন প্রায় হেঁটেই চলে যেতাম। টোটোয় করে চলে এসেছি ইস্কন মন্দিরের কাছে। মন্দিরের এই চূড়োটি এত বড় যে দূর থেকেও মনে হয় একদমই মন্দিরের সামনে চলে এসেছি। চলে এসেছি ইস্কন মন্দিরে। এবার ভিতরে ঢোকার পালা। বড় মন্দিরটি খুলে গেছে দর্শনার্থীদের জন্য, তবে ওটিতে এখনও বিগ্রহ প্রতিষ্ঠা হয়নি, তাই আজ আর বড় মন্দিরে ঢুকবো না। এখন ওই 12টা মতন বাজে। এখন যাব একেবারে রাধা গোবিন্দের মন্দিরে। জানি না কেন ইস্কন মন্দিরে আসলে একটা আলাদাই শান্তি অনুভূতি হয়, আর ঠিক এই জায়গাটাতে হয় 24 ঘন্টা নাম কীর্তন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম। এই হলো সেই জায়গা যেখানে আমার বদ্দি ছোটোবেলায় এসে দাঁড়াতে শিখেছিল। যখনই এখানে আসি বাবা এই ছোটোবেলার গল্পটা আমাদেরকে বলে। বাবা আর ঠাম্মির সাথে এসে দিদি প্রথম এই গদা ভবনেই দাঁড়াতে শিখেছিল। বাবার কাছে মোবাইল জুতো সব কিছু রেখে আমি রাধা গোবিন্দের দর্শন করে এসেছি। চোখ মন সব যেন জুড়িয়ে যায় রাধা গোবিন্দের দর্শন পেলে। সত্যি ভাগ্যে না থাকলে কোনো দিন হয় না। এখন ঘড়ির কাঁটায় ওই 12:30 মতন বাজে। আমরা চলে যাচ্ছি প্রসাদ নিতে। আজ যেহেতু বুধবার তাই বেশি দর্শনার্থী হয়নি, তাই একদমই ফাঁকায় ফাঁকায় চলে যাচ্ছি আমরা প্রসাদ হলের ভিতরের দিকে। বাইরে ফাঁকা থাকলে কি হবে, ভিতরে এসে দেখি অর্ধেকের বেশি তো লোক ভরেই গেছে। আমরাও এখন যাচ্ছি প্রসাদ নেওয়ার জন্য বসতে। এই মায়াপুরে আসা, ইস্কন মন্দিরে বসে প্রসাদ নেওয়া সবটাই তো ভাগ্যের ব্যাপার। ভাগ্যে না থাকলে মানুষ শত চেষ্টা করলেও এখানে আসতে পারবে না। প্রসাদ খাওয়ার পর এবার আমাদের বেরোনোর পালা। মায়াপুরে প্রচুর ছোট ছোট মন্দির রয়েছে। আমরা প্রতি বছর জানুয়ারি মাসে আসি আর মায়াপুর নবদ্বীপ ঘুরি। তবে আজ আর সব মন্দিরে যাব না। আজ মূল উদ্দেশ্য ছিল নবদ্বীপের গৌরাঙ্গ মহাপ্রভুর ধাম আর মায়াপুরের ইস্কন মন্দির। দুটোই ঘোরা হয়ে গেছে। এখন আমরা বাসের জন্য অপেক্ষা করছি। এখান থেকে বাস ধরে সোজা চলে যাব কৃষ্ণনগরে। কৃষ্ণনগর থেকে শিয়ালদা লোকাল ধরে চলে যাব বাড়ি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। রাধে রাধে।